ব্যর্থ মানুষের জীবন কথা, সিদ্ধার্থ চক্রবর্তী। আমি জানি যে আমি একজন অসফল ব্যর্থ মানুষ। চালু কথায় ওই যাকে বলে লুজার। ছোটবেলা থেকে কেউ আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখেনি, আশাও করেনি কিছু। নিতান্ত সাধারণই আমি। লেখাপড়ায় ছিলাম আরো নগণ্য। কোনো ক্রমে পরীক্ষায় পাশ করতে পারলেই বাড়ির সবাই ধন্য হয়েছে। তো নিন্দে আর গালমন্দ শুনেই জীবনটা কেটে যাচ্ছিল একরকমে। দূর থেকে সসম্ভ্রমে দেখতাম সফল মানুষদের, তবে তাদের কাছে যাওয়ার ইচ্ছে আমার কোনোদিনই হয়নি। কি জানি, যদি আমার ছায়া পড়লে তাদের জীবনও আমার মতো মিশিয়ে যায়। স্কুলের গণ্ডি পার হয়ে পৌঁছালাম কলেজে, আর সেখানেই হঠাৎ করে দেখা হয়েছিল তোমার সঙ্গে। লুকিয়ে তোমাকে অনেকবার দেখলেও আলাপ করবার সাহস পাইনি, কারণ লুজার এই মানুষটা নিজেকে অন্তরালে রাখতেই পছন্দ করত। একলা থাকার অভ্যেস হয়ে গিয়েছিল আমার। বেশিরভাগ কথা আমি নিজের সঙ্গেই বলতাম। রাস্তায় আপন মনে কথা বলতে বলতে যাচ্ছি, অন্য লোকজন আমায় দেখে কৌতূহলী হয়ে তাকাতো, পাগল ভাবতো হয়তো। তাদেরকে বোকা বানানোর জন্য দু এক কোটি গানের লাইন গুনগুন করে বেসুরো কণ্ঠে গেয়ে দিতাম, আর তারপর তারা একটু দূরে সরে যেতেই আপন মনে হেসে উঠতাম। হাসবো না কেন? ছোটবেলা থেকেই তো দেখে আসছি লোকজন আমাকে নিয়ে আড়ালে নয়, মুখের সামনেই হাসাহাসি করে। তাই প্রতিশোধের সুযোগ পেলে আমিও ছেড়ে দিতাম না। এইরকম টুকরো টাকরা সামান্য জয় নিয়ে সন্তুষ্ট থাকতাম। কিন্তু আচমকা সবকিছু বদলে গেল। প্রবল বৃষ্টিমুখর একদিনে তুমি নিজে থেকে সেই কথা বলেছিলে। আমার হাতের পুরনো কাঠের ছাতাটা দেখিয়ে বলেছিলে, আমাকে একটু বাসে তুলে দেবে। এমন অপ্রত্যাশিত প্রস্তাবে আমি হতভম্ব হয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম। তারপর সেই দাদুর ছাতা নিয়ে বৃষ্টি আর বিদ্যুৎ চমকের মধ্যে আধো অন্ধকারে একসঙ্গে অনেকটা পথ দুজনে হেঁটেছিলাম। দমকা হাওয়ায় তোমার শাড়ির আঁচল উড়ে এসে লাগছিল আমার মুখে। বরফের কুচির মতো বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছিল আমাদেরকে। মনে হচ্ছিল এই পথটা যদি কখনো না শেষ হয়, তাহলে আমার থেকে খুশি এ জগতে আর কেউ হবে না। কিন্তু ঈশ্বর কবেই বা আমার কোন কথা শুনেছেন। বাস স্টপে পৌঁছাতেই তোমার বাসটা চলে এসেছিল। পাদানিতে উঠে আমার দিকে তাকিয়ে হাত নেড়েছিলে তুমি। আমি হাতটা তুলবার আগেই বাসটা ছেড়ে দিয়েছিল। তোমাকে নিয়ে গাড়িটা চলে যেতেই আমি ছাতাটা বন্ধ করে বুকে জড়িয়ে ধরেছিলাম আর চুপফুস বেঁচেছিলাম বৃষ্টিতে। আকস্মিক এই প্রাপ্তিতে মনটা আনন্দে ভরে গিয়েছিল। সেদিনের ওই ঘটনার পর থেকে তুমি মাঝে মধ্যেই কথা বলতে আসতে আমার সঙ্গে। আমার কাছে সে ছিল তখন হাতের মুঠোয় চাঁদ পাওয়া। এভাবেই আমাদের সম্পর্কটা ক্রমশ গাঢ় হতে লাগলো। আমার দিক থেকে ইচ্ছে থাকলেও নিজে থেকে সাহস করে কোনো পদক্ষেপ নিইনি। আমি তো জানতাম কতখানি সামান্য আমি, কিন্তু তুমি আমাকে অসামান্য করে তুললে। এমনভাবে আমার সঙ্গে কথা বলতে মিশতে মনে হতো আমার মতন মহার্ঘ মানুষ তুমি এর আগে কখনো পাওনি। সিনেমা, থিয়েটার, বইমেলা, বোটানিক্যাল গার্ডেন, নন্দন, ভিক্টোরিয়া, কলেজ স্ট্রিট, সারা কলকাতা চষে বেরিয়েছিলাম তোমার সঙ্গে। যে কোনো খাবার ভাগ করে খেতাম আমরা, আলাদা করে দুটো কেনার পয়সাই ছিল না যে।
তার মধ্যে আমি কিছু খেতে না পারলে তুমি দ্বিধাহীনভাবে আমার এটুটা খেয়ে নিতে, কিন্তু তোমার উচ্ছিষ্ট খাবারটা আমাকে কখনো খেতে দাওনি। আমার আবুল তাবুল বুকে যাওয়া তুমি কোকড়া শিগগিরিতে। এমন মন্ত্রমুগ্ধ শ্রোতা আমি আর কখনো পাইনি। মনে হয়েছিল তুমি পাশে থাকলে যে কোনো লড়াই আমি অনায়াসে জিতে নিতে পারবো। অদৃশ্য কালিতে লেখা লুজার দাগটাকেও চিরকালের মতো মুছে ফেলতে পারবো আমার কপাল থেকে। কিন্তু চিরদিন তো কারো সমান যায় না। তাই একদিন তোমার মধ্যেও পরিবর্তন আসতে শুরু করলো। বাড়তে লাগলো দূরত্ব, দেখা হওয়াটাও অনিয়মিত হতে শুরু হলো। কি কারণে জানি না, আমার প্রতি তোমার আকর্ষণটা একেবারেই শূন্যতে এসে ঠেকল। আর আমি কক্ষচ্যুত গ্রহাণুর মতন ছিটকে পড়লাম তোমার বৃত্ত থেকে অন্ধকার মহাশূন্যে। এভাবেই কেটে গেল অনেকগুলো বছর। তোমার সঙ্গে কথা না হতে হতে এমন হয়েছে যে আজ কথা বলতেও দ্বিধা জন্মায়। জানি না আগামী দিনে যদি কখনো তোমার সঙ্গে দেখা হয়, স্বচ্ছন্দে তোমার হাত ধরতে পারবো কি, নাকি দূরত্ব এসে থামিয়ে দেবে আমার সমস্ত সুপ্ত ইচ্ছাকে। দেখা হলে হয়তো কথাই খুঁজে পাবো না আমরা। এত কথা জমে রয়েছে দীর্ঘদিন ধরে, না বলতে পারার অনভ্যাসে তা কি আর প্রকাশিত হবে কোনোদিন?